এবার কাজের কথায় আসা যাক। তো বলুন, আপনার মতো স্বনামধন্য লোক হঠাৎ আমাকে স্মরণ করল কেন? মাঝবয়সী লোকটি অর্ধনগ্ন মেয়েটির কোমর জড়িয়ে ধরে মুখ গুজেছিল। যুবকটির কথা কর্ণগোচরে হতেই মুখ না তুলেই বলে, কয়েকজনকে মারতে হবে। কেস ডিটেলসে ফাইলের ভেতরে আছে। লোকটি যুবকটির দিকে একটা ফাইল এগিয়ে দিয়ে আবার নিজের কাজে মনোযোগ দেয়। যুবকটি মনোযোগ সহকারে পড়ে, চমকিত স্বরে বলে, আপনি আদ্রিয়ানা এস চৌধুরীকে মারতে লোক পাঠিয়েছিলেন? জানেন তো এই বান্দা কতটা ভয়ানক? সামনের জনের চোখের দিকে তাকিয়ে বলে দিতে পারবে কি চলছে তার মাথায়। লোকটা ঠান্ডা মাথার শয়তান, কখন কোন দিক থেকে সবল দিবে কেউ বুঝতেও পারবে না। আর তার উপর কেসটা হ্যান্ডেল করবে মেজর নাহিয়ান নির্ভীক। চিনেন একে? বেটা আরেক শয়তান। পুরা আন্ডারওয়ার্ল্ড কাপে এই ছোকরা মেজরের ভয়। লোকটি ভ্রু কুঁচকায় শত্রুদের প্রশংসা শুনে, দাঁত কিরমির করে বলে, তোমাকে এই শয়তান দুটোর প্রশংসা করার জন্য ডাকা হয়নি। আর যাদের মারতে হবে তারা পুলিশ কাস্টাডিতে আছে। মেজরটা দেশের বাইরে আছে। যা করার তাড়াতাড়ি করতে হবে। কয়েকটা পুলিশ আমার পকেটে আছে, তারা সুযোগ করে দিবে তোমাকে। যে কয়জনকে মারলে তাদের নাম উঠে আসবে না, তাদের সবাইকে মেরে জাহান্নামে দিয়ে আসবে। এর জন্য তোমাকে ডাবল পেমেন্ট করা হবে। যুবক বিস্তর হাসে ফাইলটা নিয়ে চলে যাওয়ার আগে পেছন ঘুরে লোকটিকে বলে, আমি কাজ করি আমার স্টাইলে, এতে যেন আপনার পোষা কুত্তারা নাক না গলায়। বেন কারও দাসত্ব করে না। আসি, গুড বাই। যুবকটা চলে যেতেই মেয়েটি মাঝবয়সী লোকটাকে জড়িয়ে ধরে ন্যাকা কান্না করে বলে, বেবি, তোমার জন্য স্পেশালি আমি রুম বুক করেছি। তুমি কি আজ আমার সাথে রাত কাটাতে চাও না? গতবার কি তোমাকে খুশি করতে পারেনি? লোকটি মেয়েটির আরেকটি হাত শক্ত করে জড়িয়ে ধরে বলে, তোমার মতো খুশি আমাকে কেউ করতে পারেনি। চলো দেখি কি স্পেশাল ট্রিটমেন্টের ব্যবস্থা করেছো। দুজনে হেঁটে ক্যাসিনোর ভিআইপি কাউন্টারের দিকে গেল। সেখানে কয়েকটা বিলাসবহুল রুম আছে স্পেশাল গেস্টদের জন্য। দুজনে একটা রুমে প্রবেশ করে। মেয়েটি একে একে সব লাইট অফ করে লোকটির কাছে গিয়ে কানে কানে ফিসফিসিয়ে বলে, কিল মি বেবি। মেয়েটির কথা শেষ হতেই লোকটি ঝাঁপিয়ে পড়ে মেয়েটির উপর। পুরো রুম জুড়ে তাদের চিৎকার আর গোঙানির আওয়াজ। অদ্রি স্রোতকে নিয়ে খেলছে, তাদের গ্রামের বাড়ির আশপাশ দেখাচ্ছে আর মজার মজার কাহিনী বলছে। তা শুনে স্রোত হেসে কুটি কুটি হচ্ছে। হুট করে অদ্রির একটা ফোন আসে। অদ্রি স্রোতকে দাঁড়াতে বলে ফোনটা রিসিভ করতে যায়। তখন স্রোতের কাছে এগিয়ে আসে আরিয়া। আরিয়া আদিল আফরোজা আজকেই এসেছে। তাদেরকে আসতে বলেছে আজমল চৌধুরী। আফরোজা বেগম বাবার কথায় ছেলে মেয়েদের নিয়ে এসেছে। স্রোতকে একা দাঁড়িয়ে থাকতে দেখে নিঃশব্দে এগিয়ে আসে পেছনে। স্রোত দাঁড়িয়ে আছে একটা উঁচু ঢিবির উপর। বেশ অনেকটা জায়গা জুড়ে এই ঢিবিটা। স্রোত মনোযোগ দিয়ে গাছে থাকা দুটো চড়ুই পাখি দেখছে, ফলে আরিয়ার নিঃশব্দে আগমন টের পায়নি। আরিয়া স্রোতের পেছনে এসে সজোরে একটা ধাক্কা দেয়। হঠাৎ ধাক্কায় স্রোত ভয়ে চিৎকার করে ওঠে। আরিয়া যেমন করে এসেছিল তেমন করে চলে যায়। স্রোতের চিৎকার শুনে বাড়ির ভেতর থেকে সবাই ছুটে আসে। আরবি এসে দেখে স্রোত পড়ে গেছে। গত রাতে বৃষ্টি হওয়ায় কাদামাটিতে মাখামাখি হয়ে গেছে স্রোত। আরবি দ্রুত স্রোতের কাছে এসে তুলে দেয়। পড়ে যাওয়ার ফলে স্রোতের লাল টুকটুকে ঠোঁট কেটে গেছে, চোখ মুখ লাল হয়ে আছে। ছেলেটা ব্যথায় ফুপিয়ে উঠছে। আয়াস এগিয়ে এসে স্রোতের সামনে বসে রুমাল দিয়ে কেটে যাওয়া ঠোঁটের রক্ত মুছে দেয়। আবির অ্যান্টিসেপটিক আনতে যায়। আফসানা বেগম হাই হাই করছে। জাহানারা বেগম মুখ বাঁকিয়ে আছে। সবাই নীরব দর্শক। অদ্রি কেঁদে ওঠে। সে যদি স্রোতকে একা রেখে না যেত তাহলে পড়তো না। আরবি নিজের গলা থেকে হিজাবটা খুলে স্রোতের গায়ে থাকা কাদা মুছিয়ে দিয়ে আদুরে কণ্ঠে বলে, আব্বাজান বেশি ব্যথা করছে? স্রোত মাথা নেড়ে সায় জানিয়ে জড়িয়ে ধরে আম্মাকে। আরবি দুই হাতে ছেলেকে আগলে নিয়ে বলে, কোথায় কোথায় ব্যথা পেয়েছেন আব্বাজান? আমাকে দেখান। স্রোত আরবিকে ছেড়ে নিজের পা দেখায়। কাদামাটি দেখে থাকার জন্য ভালোভাবে বোঝা না গেলেও এখন খেয়াল করলো। দেখা গেল স্রোতের পা অনেকখানি ছিলে গেছে। হাঁটুর একটু নিচ থেকে প্রায় গোড়ালি পর্যন্ত ছিলে গেছে। রক্ত পড়ছে অনেক।
আরাবির মাথা ঘুরে আসে নিজের ছেলে কেমন রক্তাক্ত অবস্থায় দেখে। আয়েশ রুমাল দিয়ে বেঁধে দেয় স্রোতের ছিলে যাওয়া জায়গাটা। আরাবি ধাতস্থ হয়ে স্রোতকে কোলে তুলে নেয়। স্রোত আম্মার কাঁধে মুখ গুজে দেয়। আরাবি হেঁটে হেঁটে বাড়ির ভেতর যেতে যেতে স্রোতকে জিজ্ঞেস করে, আব্বাজান পড়লেন কি করে আপনি? এমনি এমনি তো পড়বেন না আপনি। স্রোত আরাবির কাঁধে মুখ গুজে বলে, আম্মা, আমি টিভির উপর দাঁড়িয়ে পাখি দেখছিলাম, তারপর পিছন থেকে আমাকে কেউ ধাক্কা দিয়ে ফেলে দিল। ব্যাস আরাবির হাঁটা থেমে যায়। বাড়ির সবার কলিজা শুকিয়ে যায়। ইতিমধ্যে সবাই জেনেছে এই মেয়ে কি পরিমাণ মারকুটে। তার উপর ছেলে তার চোখের মণি। আরিয়া ভেতরে ভেতরে ছটফট করছে, কিন্তু কাউকে বুঝতে দিচ্ছে না। আরাবি এক পলক সবার দিকে তাকিয়ে শীতল কণ্ঠে বলে, একবার আমার আব্বাজানের জ্বর হয়েছিল জার্মানিতে থাকতে। তখন আমি আমার অ্যাপার্টমেন্ট থেকে নার্সিং হোম পর্যন্ত সব ট্রাফিকের রেড অ্যালার্ট দেখে করে রেখেছিলাম, যেন আমার নার্সিং হোমে যেতে দেরি না হয়। আমার বাচ্চার জন্য আমি যে কত দূর যেতে পারি আপনাদের ধারণারও বাইরে। আমি যদি তাকে খুঁজে বের করতে পারি যে আমার বাচ্চাকে এমন রক্তাক্ত করেছে কে, তাহলে আমি তার এমন অবস্থা করব যে সবাই আতঙ্কে কাঁপবে। আমার ছেলের রক্তবিন্দুর হিসেব আমি নেব, প্রয়োজন হলে শরীর সমাধি দেব আমি। আরবি যে কি পরিমাণ নিষ্ঠুর নিকৃষ্ট হতে পারে তা আপনাদের কল্পনাতীত। ওহ মাই গড! অন্তি ক্যামেরা হাতে নিয়ে বিমূর্ত হয়ে দাঁড়িয়ে ভয়ে এই শীতল আবহাওয়াতেও তরতর করে ঘামছে। আগত মুহূর্ত ভেবে তার কলিজা শুকিয়ে আসছে। অন্তি কেমন বিধ্বস্ত দেখে আরাবি কিছুটা অবাক হয়। এগিয়ে আসে সহসাই বোনের দিকে। অন্তি মাথায় হাত রেখে বলে, অনিপুরি, কি হয়েছে? তোকে এমন লাগছে কেন? কোনো বাঘ বন্ডিতা ছাড়াও হাতে রাখা ক্যামেরাটা বাড়িয়ে দেয়। আবির বিস্ময় নিয়ে ক্যামেরা নেয়। ধারণকৃত ভিডিও প্লে করতেই দেখা যায় অন্তি দূর আকাশের নীল সাদার বুকে গাছের সবুজ পাতার সৌন্দর্য ক্যামেরা বন্দি করছে। হুট করে ক্যামেরাটার ফোকাস নিচে আসে এবং তাদের বাড়ির সীমানার কিছু অংশ দেখা যায়। অদ্রি স্রোতকে নিয়ে ঘুরছে। কিছুক্ষণ পর অদ্রি ফোনে কিছু দেখে ফোনটা কানে নিয়ে একটু দূরে যায়। স্রোত একটা উঁচু ঢিবির উপর উঠে চারিদিকে দেখছে আর নিঃশব্দে আরিয়া স্রোতের পেছনে গিয়ে ধাক্কা মেরে দ্রুত স্থান ত্যাগ করে। আবির এই দৃশ্য দেখে যতটা না অবাক হয়েছে তার থেকেও বেশি রাগে গজগজ করছে। এই মেয়েটাও না একটা স্টুপিড, নির্দয়, নির্মম, নিকৃষ্ট মহিলা এই বাচ্চার সাথে কেউ এমন আচরণ করে? একে তো আমি ছাড়বো না। আবিরের কথা শুনে অন্তি তাকে উদ্দেশ্য করে বলে, তুমি কি ছাড়বে না ভাইয়া? যদি স্রোতের আম্মা জানতে পারে তার আদরের পুত্রকে এই আরিয়া এমন আঘাত করেছে, তাহলে আই এম শিওর এই আরিয়ার তো আর জান কবজ করে ছাড়বে। না না, ভাবির বা ভাইয়ার গাড়ি খবরটা দিস না, অনেক ঝামেলা পড়ে বাড়িতে। ওকে অন্যভাবে আমরাই সাইজ করব। আচ্ছা একটা কথা বল, তুই কি এই ভিডিওটা করলি? অন্তি একটা লম্বা শ্বাস টেনে বলতে শুরু করে, তুমি তো জানো ভাইয়া আমার ফটোগ্রাফির শখ আছে। এত সুন্দর জায়গার ফটো তুলবো না তা কি হয়? আমি ভিন্ন অ্যাঙ্গেলে ছবি তুলেছি, কিন্তু কন্টেন্ট ক্রিয়েট করার জন্য ভিডিও করা। ভিডিও করতে করতে আম্মু ডাকলো আর আমি ক্যামেরাটা অন করেই ও সাইডে রেখে চলে যাই। এসে দেখি এই কাণ্ড, আরিয়া ফেলে দিয়েছে স্রোতকে। আবির মনোযোগ দিয়ে শোনে অন্তির কথা। আবির অন্তিকে কিছু বলতে যাবে তার আগেই নজরে আসে আরাবিকে। তাদের থেকে কয়েক হাত দূরে আরাবি তাদেরকেই দেখছে। তাহলে কি তাদের সব কথাই আরাবি শুনেছে? আবির আমতা আমতা করছে, আরাবিকে কিছু বলতে পারছে না। আরাবি এগিয়ে এসে আবিরের হাত থেকে ক্যামেরাটা শো মেরে নিয়ে ভিডিও প্লে করে। ভিডিও শেষ না হতেই আরাবির কপালের দুই পাশের রগ ফুলে উঠেছে, চোখ মুখ অসম্ভব লাল। আরাবির এই রণচণ্ডী রূপে কেঁপে ওঠে অন্তি। আবিরের হাত শক্ত করে খামচে ধরে। আরাবি ক্যামেরাটা যেখানে আবিরের হাত থেকে নিয়েছে ঠিক সেইভাবে দিয়ে শীতল কণ্ঠে বলে, শি ইজ সো অ্যারোগেন্ট গার্ল, ইজন্ট শি? যেন কারোর বুকে কাঁপন ধরিয়ে দিতে যথেষ্ট এই শীতল কণ্ঠের কথা। আরাবি এক পলক আবির আর অন্তির দিকে তাকিয়ে গটগট করে হেঁটে ভেতরের দিকে চলে যায়। আরাবির চলে যাওয়া দেখে অন্তি আবিরকে জিজ্ঞেস করে, ছোট ভাইয়া, ভাবি কোনো রিয়্যাক্ট না করেই চলে গেল কেন? আবির অন্তির বেহুদা মার্কা কথা শুনে মাথায় একটা গাঁটটা মেরে বলে, সিলিকার, ভিতরে আড়িয়ে আছে, চল দ্রুত। ভিতরে হয়তো এক্ষুনি কুরুক্ষেত্র হয়ে যাবে।
আবির আর অন্তি দ্রুত ছুট লাগায় ভেতরের দিকে। আরিয়া সোফায় বসে ফোন স্ক্রল করছে আর ড্রাই ফ্রুট খাচ্ছে। আরিয়ার মা খুব যত্ন সহকারে মেয়েকে খাওয়াচ্ছে। আরিয়ার বাবা আমজাদ চৌধুরী আর আকরাম চৌধুরীর সাথে বিজনেস নিয়ে কথা বলছে। আদিল এখনও ঘুম থেকে ওঠেনি। আজমল চৌধুরী বাইরে গেছে কোনো জমি সংক্রান্ত কাজে। আহাদ চৌধুরীও তাদের সাথেই আছেন। আয়াস স্রোতের কাছে ছেলেটার হুট করে জ্বর চলে এসেছে পায়ের ব্যথার জন্য। চৌধুরীদের 3 গিন্নি রান্নাঘরে দুপুরে রান্নার জোগাড়ে ব্যস্ত। আরবি ভেতরে ঢুকেই কাউকে কিছু না বলে আরিয়ার চুলের মুঠি ধরে বসা থেকে তুলে পরপর কয়েকটা থাপ্পড় লাগিয়ে দেয়। আরিয়া উল্টে পড়ে সোফাতে, ঠোঁট কেটে রক্ত ঝরছে তার। আকস্মিক এই ঘটনার জন্য কেউ প্রস্তুত ছিল না। আফরোজা বেগম হাই হাই করে উঠল। চৌধুরীদের 3 গিন্নি ছুটে এলো রান্নাঘর থেকে। আরবি আবার আরিয়াকে কেটে তুলে উল্টো ঘুরিয়ে হাত মুচড়ে ধরে। আরিয়া বাবা সিদ্দিক মির্জা হুঙ্কার দিয়ে বলে, এই মেয়ে, তোমার সাহস তো কম না? তুমি আমার মেয়ের গায়ে হাত দাও। জানো আমি তোমার কি করতে পারি? আরবিও দমে যাওয়ার পাত্রী নয়। সেখানে এখন কথা তার ছেলেকে নিয়ে। সেও সমান দাপট নিয়ে বলে, আপনার মেয়ের সাহসও কম না, আমার ছেলেকে আঘাত করে। হাউ ডিয়ার শি! উপস্থিত সবাই স্তম্ভিত হয়ে গেল। তার মানে স্রোতকে ধাক্কা আড়িয়ে দিয়েছে। আফরোজা বেগম ঝরঝর করে কেঁদে উঠলেন। তিনি এতদিনে এটা তো বুঝে গেলেন আরবি কাউকে ছাড় দেয় না। সেখানে স্রোত সংক্রান্ত কোনো কিছুর জন্য সে কি করবে ধারণার বাইরে। আয়েশ এত ক্যাচাল শুনে স্রোতকে রেখে নিচে আসে। এসেই তার কর্ণগোচর হয় পুরো ঘটনা। আয়েশ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে আরিয়ার দিকে। শীতল সেই দৃষ্টি, অথচ কি ভয়ঙ্কর চাহনি, ঠিক শিকারী সিংহের মতো। সিদ্দিক মির্জার বোধ শক্তি হারিয়েছে নিজের মেয়েকে এই অবস্থায় দেখে। সে আরবিকে চোখ রাঙানি দিচ্ছে পরপর। এই মেয়ে, তোমাকে আমি দেখে নেব। জানো নি তুমি কার মেয়ের গায়ে হাত তুলেছ? আমার মেয়ে আমার কলেজের টুকরা, আর তুমি তাকে আঘাত করো। দেখো তোমাকে কিভাবে ঠান্ডা করে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়ার্ডস। আয়েশ এতক্ষণ সবার কার্যক্রম পর্যবেক্ষণ করছিল মনোযোগ দিয়ে। সিদ্দিক মির্জার কথা শেষ হতেই আয়েশ জোরে জোরে হাসে। এই মুহূর্তে আয়েশের হাসির মানে কেউ না বুঝলেও আবির বুঝেছে। সে হাড়ে হাড়ে চেনে এই ঠান্ডা মাথার নীলচোখা বিষধর মানুষকে। আয়েশ হাসি থামিয়ে এগিয়ে এসে সিদ্দিক মির্জার চোখে চোখ রেখে তীক্ষ্ণ কণ্ঠে বলে, আপনি আমার সামনে আমার ওয়াইফকে চোখ রাঙানে দেন, যেখানে আমি নিজে বউর কথা উঠে আর বসে। আপনার তো ভাবা উচিত আপনি কার সামনে দাঁড়িয়ে কথা বলছেন। আর রইল আপনার মেয়ের কথা, তাকে তো আমি দেখে নেব। আপনার মেয়ে আপনার কলিজার টুকরো হলে আমার ছেলে আমার পুরো কলিজাটাই। আপনার মেয়ে আমার ছেলেকে আঘাত করেছে, কত বড় করেছে। আজও আয়েশ চৌধুরীর ছেলেকে আঘাত করে, কলিজাটা মেপে দেখতে হয়। আর আপনি আমার বউকে কি দেখে নেবেন? তার আগে আমি আপনার দৃষ্টির শক্তি কেড়ে নেব। আয়েশের কথায় পরিবেশ আর উত্তপ্ত হয়। আরবি একটা স্বস্তির নিঃশ্বাস নেয়। এতগুলো মানুষের মধ্যে কেউ তাকে সাপোর্ট তো করলো। এতগুলো বছর এই জিনিসটারই হয়তো অভাব বোধ করেছে। এদিকে সিদ্দিক মির্জা ভেতর ভেতর ভয় পেলেও উপরে হম্বিতম্বি করছে। আরবি সিদ্দিক মির্জাকে উদ্দেশ্য করে বলে, মিস্টার মির্জা, শুনলাম নতুন লাক্সারিস অ্যাপার্টমেন্ট ভবন তৈরি করছেন না? মির্জা কলোনি, তাই তো? বেশ কিছু বিল্ডিং করবেন এই প্রজেক্টের লাভের অংশ দিয়ে। আপনি মার্কেটের লোন শোধ করবেন, শেয়ার হোল্ডারদের প্রাপ্য সম্মানই দেবেন, তাই তো? এই মুহূর্তে আরবির এই সব কথার অর্থ কেউই বুঝতে পারছে না। এদের বিজনেসের কথা এখন কেন উঠছে? সিদ্দিক মির্জা ভ্রকুশকে বলে, তাতে তোমার কি? আর আমার এত হারের খবর তুমি জানো কি করে? আরবি হাসে সিদ্দিক মির্জার কথা শুনে। সেই হাসি যে কোনো প্রাণী বেশ কৌতুকের স্বরে বলে, আচ্ছা মির্জা বাবু, কেমন হয় যদি আপনার প্রজেক্ট না সম্পন্ন হয়? তো আপনি তো সর্বশান্ত হয়ে যাবেন, তাই না? সিদ্দিক মির্জার বুকে ভয় ধরে গেছে। আসলেই তো, এই প্রজেক্টটা সম্পন্ন না হলে সে সব হারাবে। পরক্ষণেই ভাবলেন, সরকারি অনুমোদন নিয়ে কাজ শুরু করেছেন, এতে আবার কে বাধা দিবে? ভেতরে ভয় পেলেও তিনি কাউকে বুঝতে না দিয়ে শক্ত কণ্ঠে বলেন, বন্ধ হবে কেন? আমি সরকারি অনুমোদন নিয়ে কাজ শুরু করেছি। আয়েশ নিজে অনুমোদন পাইয়ে দিয়েছে, এখনও নিজেও অনুমোদন বাতিল করতে পারবে না চাইলে। আয়েশ চৌধুরী কি পারবে আর কি পারবে না সে সম্পর্কে আপনার কোনো ধারণা নেই ফুপা। বউ যখন প্রথম কিছু আমার থেকে চেয়েছে তখন আমার তো দেওয়া উচিত, তাই না? অনুমোদন বাতিল করার ব্যবস্থা করা যাক, আমার একটা ফোন কলই যথেষ্ট।
আয়েশের কথাতেই ধপ করে নিভে গেল সিদ্দিক সাহেব। আয়েশ অদ্রিকে বলে তার ফোনটা রুম থেকে নিয়ে আসার জন্য। অদ্রি যেতে নিলেই আরাবি বাদশাদে আয়েশের দিকে তাকিয়ে বলে, আমাদের এত কষ্ট করার তো কারণ দেখছি না মন্ত্রী সাহেব। মির্জাদের জন্য আমার স্রোতই যথেষ্ট। ওনারা সেই জায়গায় কনস্ট্রাকশন করবে বলে প্ল্যান করেছে, সেই পুরো জমি তো স্রোতের। এখন স্রোত যদি জমি দিতে অস্বীকার করে? সবাই আর এক ধাপ অবাক হয়। এইটুকুনো বাচ্চার নামে আবার এত জমি, তাও এই ঢাকা শহরে। সিদ্দিক মির্জা অবাক হয়ে বলে, এই জমি এই পুষকে স্রোতের হবে কি করে? এটা তো খানদের সম্পত্তি, এটা শেহজাদি খানের মালিকানাধীন ছিল তো। আরাবি আবার হাসে সিদ্দিক সাহেবের কথা শুনে। সে কি করে বোঝাবে এই অবোধ লোককে? আসলে কি বলুন তো মির্জা বাবু, শেহজাদি খানের মালিকানাধীন ছিল, তারপর উত্তরাধিকার সূত্রে এই জমি শেহজাদি খানের নাতি সৌহার্দ্য শায়র খানের। আর সৌহার্দ্য শায়র খান আরব্য স্রোত খানের পিতা। স্রোতের মুখে ভাতের স্রোতের মুখে ভাতের অনুষ্ঠানে গিফট হিসেবে শায়র ওর পুরো জমিটা স্রোতকে গিফট করে। জমিটা অনেক দিন ধরে পড়ে আছে, আর আপনার ইনভেস্টরগণ অনেক রিকোয়েস্ট করছিল জমিটার জন্য, তাই স্রোত এটা কনস্ট্রাকশন কোম্পানিকে হস্তান্তর করে রাজি হয়। অন্যের উপকার করতে আমার এইটুকু বাচ্চা ছেলে শিখে গেছে, সে দান করেছে এই জমিটা। সিদ্দিক সাহেব অবাকের শেষ পর্যায়ে। এইটুকু ছেলে কিনা তাকে দান করলো? সিদ্দিক মির্জা বিস্ময় নিয়ে বলে, এই ছেলে শায়ের খানের, তাহলে এই বিপুল পরিমাণ সম্পদ ওর। আর খান ফ্যাশন ওয়ার্ল্ড? হ্যাঁ, খান বংশের একমাত্র উত্তরাধিকারী স্রোত। আর ফ্যাশন ওয়ার্ল্ড সেটা আপাতত আমি সামলাচ্ছি। বোর্ড মেম্বাররা আছে, ম্যানেজার আছে, প্রত্যেকটা সেক্টরের জন্য আলাদা আলাদা অথরিটি, সবাই মিলে কাজ করছে। আর সব থেকে বড় কথা, মৃন্ময় ভাই আছে, সব দিক সেই সামাল দেয়। শায়রের স্বপ্ন মতে ঘরে ঘরে খান ফ্যাশন ওয়ার্ল্ডের নাম উচ্চারণ হবে, আর সেটা আমি পুরো করেই ছাড়বো। আমার পর বড় হয়ে স্রোত করবে। নিঝুম রাত, সকলে ব্যস্ত দিনের সমাপ্তি টেনে অবসর নিয়েছে মাত্রই। অনেকে গভীর নিদ্রামগ্ন। শীত এসে যাওয়ায় এখন সন্ধ্যা পেরিয়ে গেলেই লোকজন কম্বলের নিচে শরীর এলিয়ে দেয়। গ্রামের দিকে এই চলনটা আরও বেশি। সন্ধ্যায় লাকড়িতে আগুন জ্বালিয়ে তার উষ্ণতা নিয়ে অবশ শরীর উষ্ণ করে। এখন শীত বেশি না পড়ায় এই গতানুগতিক চিত্রটি দেখা যাচ্ছে না, তবে এটির খুব তাড়াতাড়ি দেখা মিলবে। আয়াসদের আদি নিবাস গ্রামে হয়। সকলে সন্ধ্যার পরপরই খাওয়া দাওয়া সেরে যে যার রুমে ঢুকে বসে আছে। স্রোতের গায়ে জ্বর হওয়ায় সে ক্লান্তিতে ঘুমিয়ে গেছে। আরবি স্রোতের গায়ে ভালো করে কম্বল জড়িয়ে ললাটে চুমু এঁকে দেয় পরম স্নেহে। আয়াস এখনও রুমে আসেনি, বসার ঘরে ভিডিও কনফারেন্স করছে। লোকটা এখানে এসেও কাজে ব্যস্ত, আর হবে নাই বা কেন? দেশের মন্ত্রী সে, তার উপর কত দায়িত্ব। এই যে 3টে দিন তার ব্যস্ত শিডিউল থেকে বের করেছে, এতে কি তাকে কম কসরত করতে হয়েছে? এই 3টে দিনের ঘাটতি তাকে আগামী কয়েকদিন বইতে হবে। আয়াস কনফারেন্স শেষ করে ল্যাপটপ বন্ধ করে হাঁটা লাগায় রুমের দিকে। ছেলের জ্বর হয়েছে, যদিও কমে এসেছে, কিন্তু আর 5টা বাবার মতো আয়াসও ব্যাকুল। এখন থেকে দ্রুত ছেলের কাছে যেতে হবে। আয়াস দ্রুত পা চালিয়ে রুমে যায়। রুমে ঢোকা মাত্রই তার মেজাজ তুঙ্গে উঠে যায়। 7-5 না চিন্তা করেই হাঁক ছাড়ে। আরু! হঠাৎ আয়াসের এমন চিৎকারে আরাবি চমকে ওঠে। তার হাতে থাকা কাঁচিটা পড়ে যায় সহসাই। আরাবি ধাতস্থ হয় সময় নিয়ে। আয়েশ কটমট করে তাকিয়ে আছে আরাবির দিকে। আরাবি বুঝতে পারছে না হুট করে তার বউ পাগল জামাই এমন রেগে বোম হয়ে গেল কি করে। আরাবিকে কোনো ভাবাভাবির সময় না দিয়ে আয়েশ গটগট করে এগিয়ে আসে আরাবির দিকে। পড়ে থাকা কাঁচি দেখিয়ে আরাবিকে জিজ্ঞেস করে, এসব কি করছিলে? আরাবি এতক্ষণে বুঝলো আয়াসের কথা, তবে আয়াসকে এক বিন্দু পাত্তা না দিয়ে আয়াস সামনে গিয়ে চুল আঁচড়াতে থাকে। আয়াসের মুখ গম্ভীর হয় বইয়ের উপেক্ষায়। মান সম্মান সাইডে রেখে আবার জিজ্ঞেস করে, কি করে বাতারা করছো? আরাবি আয়নার দিকে তাকিয়ে রিনটিনে কণ্ঠে জবাব দেয়, চুল বড় হয়েছে অনেকখানি, দেশে এসে পর্যন্ত চুল কাটা হয়নি। আমি মাসে অন্তত একবার চুল কাটি, অথচ এতদিন হয়ে গেল চুল কাটা হয়নি আমার। বড় হচ্ছে তো, আর কিছুদিন পর কোমর ছুঁয়ে যাবে। আয়াসের রাগ তরতরিয়ে বেড়ে যায়। আরাবির চুল বড় হয়েছে আয়াস আগেই খেয়াল করেছে। শুধু চুল বড়ই হয়নি, স্ট্রেট করা চুলগুলোতে ঢেউ খেলেছে, সেটিও নজর এড়ায়নি আয়াসের।
সে মনে মনে বেশ খুশি ছিল, আর তার সেই খুশিতে পানি ঢেলে কিনা এই মহিলা চুল কাটার পায়দারি করছে। কি পরিমাণে নির্দয় এই মহিলা! আয়েশকে এমন মুখ ভার করে দাঁড়িয়ে থাকতে দেখে আরাবী চুল আঁচড়ানো বন্ধ করে আয়েশের দিকে ফিরে বলে, কি ব্যাপার, মুখটা এমন করে রেখেছেন কেন? আয়াস আচমকা আরাবীকে জাপটে ধরে প্রলাপ বকতে শুরু করে। শোনাবো, চুল কাটে না প্লিজ। দরকারে তুমি আমার গলায় কেটে নাও, আমার চুল কেটে টাকলা মতন করে দাও, তবু আমার বউর চুল দিকে নজর দিও না, জান প্লিজ। আরাবী হতভম্ব হয়ে যায় আয়াসের রিয়াকশানে। সে তো চুলই কাটছিল, গলা তো আর না। আরাবী আয়েশকে সরিয়ে দিয়ে গম্ভীর গলায় বলে, সম্ভব না, চুল কাটতেই হবে, নতুবা আরো বড় হবে, আর আমি কিছুতেই এত চুল বড় করতে পারবো না। আয়েশ যতটা পারে সেন্টি এক্সপ্রেশন দেওয়ার চেষ্টা করে, যেন পৃথিবীর সব কষ্ট তার উপর বর্ষিত হয়েছে। একটু বিধ্বস্ত হওয়ার নাটক করে হেঁটে বিছানায় গিয়ে স্রোতের পাশে শুয়ে পড়ে। আরাবী একটা দীর্ঘশ্বাস ফেলে চিরুনি আর কাঁচি রেখে বিছানায় যায়। সে বেশ বুঝেছে এই অসভ্য মন্ত্রী ভান করছে। রাজনীতিবিদরা এই সবে এক্সপার্ট হয়। ইমোশনাল ব্ল্যাকমেল করে ভোট আদায় করা থেকে জনগণের সহানুভূতি অর্জন সবই করতে পারে এমন ঢং করে। আর এই নীলচে চক্ষুর মানুষটা তো তুখর রাজনীতিবিদ। এইসব ছোটোখাটো নাটক তার কাছে কিছুই না। আরাবী আয়েশকে পেছন থেকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে, কানের কাছে মুখ নিয়ে বলে, আচ্ছা কাটলাম না চুল, চুল কিন্তু আমি কোমর ছাড়াতে দিব না। আয়েশ মুচকি হাসে, মনে মনে নিজেকে বাবা দেয়। বাহ আয়াস, কি অ্যাক্টিং করিস তুই। তোর তো রাজনীতি না করে সিনেমায় নামা উচিত। সিনেমায় নামলে এতদিনে সব নায়কের পিছনে লাথি দিয়ে তুই সেরা হতি। নিজেকে বাবা দেওয়া শেষ করে পেছন ফিরে আরাবীকে জড়িয়ে নেয়। স্রোত একপাশে ঘুমিয়ে, মাঝে অনেকটা জায়গা ফাঁকা। আরাবী আয়েশকে ডিঙিয়ে মাঝের ফাঁকা জায়গাটা দখল করে নেয়। আয়াস মুখ ফুলিয়ে বলে, এটা কি ছিল? আমি আমার ছেলের পাশে ঘুমাতাম। আরাবী স্রোতকে ভালো করে কম্বলে জড়িয়ে নিয়ে বলে, ইয়া আল্লাহ, তাহলে এই এই ছেলেকে খুঁজে পাওয়া যাবে না আর? আপনার শোয়া যে পরিমাণ ভালো, তাতে ছেলে ভর্তা হয়ে যাবে। সকালে উঠে বলবে আমাকে হাড় ব্যথা করছে, পায়ে ব্যথা করছে। আয়াস আবারও মুগ্ধ হয় এই রমণীর উপর। কতটা মমতাময়ী এই নারী, অথচ সব সময় নিজেকে নিষ্ঠুর প্রমাণ করতে ব্যস্ত। আরাবীর ঘাড়ে মুখ গুজে দিয়ে বলে, খুব ভালোবাসে ছেলেকে, তাই না? আরাবী নিজের হাত গলিয়ে দেয় আয়েশের চুলে, লম্বা একটা শ্বাস নিয়ে বলে, এই বাচ্চাটাকে আমি যখন কোলে তুলে নিই, তখন আমি নিজেই বাচ্চা। আমাকে সামলাতে পুরো রহমান বাড়ির সবাই হিমশিম খেত, বিশেষ করে ভাইও। আমি পাপা কি পারি কম, ব্রাদার প্রিন্সেস বেশি ছিলাম। আমার ভাই ছিল মারকুটে বাউন্ডুলে, এখন ছেলের সামনে ভদ্র সভ্য হয়ে থাকে। আমাকে কেউ কিছু বললে তাকে জাহান্নামের চৌরাস্তায় দাঁড় করিয়ে আসবে ভাইও। ছোট বাচ্চার মতো ট্রিট করতো সবাই। আর সেই ছোট বাচ্চার বিয়ে হয়ে গেলে একটা হ্যাসেলের মধ্যে দিয়ে 17 বছরে বিয়ে হয় আমার। এদিকে বর মহাশয় বিয়ে করবে না বলে হম্বিতম্বি করছে, আর বউ বিয়ে করার ভয়ে প্রেশার ফল করে বিছানাগত। সে এক বিরাট ইতিহাস, পরে কোনো একদিন বলবো। আগে স্রোতের কথা বলি। আমার জন্মদিন উদযাপন করতে সিলেটে গিয়েছিলাম। আমি, ঋষি, তন্ময়, সাউদা, তুলি আর সায়র ঘোরাঘুরি করেই ফিরছিলাম। আমাদের চোখের সামনে একটা মাইক্রো একটা অটোকে পিষে দেয়। পুরো রাস্তা রক্তমাখা, ভয়ে আমি জমে গিয়েছিলাম। আগেই বলি একটু বেশি ঢঙ্গি ছিলাম আমি। মিষ্টি কোনো ধরনের প্রেশার নিতে পারতো না। হঠাৎ করে কিছু হলে রেসপন্স করতে পারতাম না। আরাবী থামে, একটা ফাঁকা ঢোক গিলে ক্ষান্ত হয়। আয়েশ আলতো চুমু খায় কপালে। তারপর কি হয়েছিল? আরাবী আবার বলতে শুরু করে, আমরা তখন সবাই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকলেও সায়র এগিয়ে যায়। উনি তখন ডাক্তারি পাশ করে সদ্য ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে জয়েন করেছে। এগিয়ে গিয়ে দেখে একটা কাপল, দুজনই ভীষণ আঘাতপ্রাপ্ত, আর একটা ফুটফুটে বাচ্চা কাঁদছে। জায়গায় মারা যায় ছেলেটা। মেয়েটা ভীষণ আহত। সায়র তাকে হসপিটালে নিতে চাইলে সে থামিয়ে বলে, ভাইয়া আমি আপনার বোনের মতো, এই বোনটাকে একটু সাহায্য করুন ভাইয়া। এই শহরে আমাদের কেউ নেই, আমরা পালিয়ে বিয়ে করেছি এখানে এসে। আমাদের দুজনের পরিবারের কেউ আমাদের বাচ্চা নিতে রাজি হবে না, আর না আপনি তাদের খোঁজ পাবেন। আপনি প্লিজ আমার বাচ্চাটাকে দেখবেন, দরকার পড়বে অনাথ আশ্রমে দিয়ে আসবেন। মেয়েটা নিজের কথা শেষ করে জ্ঞান হারায়। সায়র বোঝে দুজনেই মারা গেছে। সারা জীবন একটা ভাই বোনের জন্য যত তরপাতে থাকে, সারা জীবন একটা ভাই বোনের জন্য তরপাতে থাকা সায়রের মনে দাগ কাটে ঘটনাটা। ততক্ষণে অনেক মানুষ জমে গেছে স্পটে। সায়র বাচ্চাটাকে কোলে তুলে আমার কাছে এনে বলে, এই বাচ্চাটা আমাদের হলে আপনার কোনো অসুবিধা হবে পাখি? জানি আপনি নিজেই বাচ্চা, তবে এই দুটো বাচ্চাকেই আমি প্রাণ দিয়ে আগলে রাখবো, বিশ্বাস করুন। ওকে সেই যে কোলে নিয়েছি তখন থেকেই ও আমার অংশ।
আমার বাচ্চা। সত্যি বলতে আমার সার্ভাইভ করার একমাত্র কারণ ছিল স্রোত। স্রোত না থাকলে আজ আমিও থাকতাম না। হসপিটালে আমার জ্ঞান ফেরার পর যখন বুঝতে পারলাম এই নিষ্ঠুর পৃথিবীতে ওই চমৎকার মানুষটা আমার জন্য আর নেই, তখন আমি এই পৃথিবী থেকে চলে যেতে চেয়েছিলাম। পৃথিবীটাকে ছেড়ে যাওয়ার জন্য মরিয়া হয়েছিলাম আমি। অনেক পাগলামো করেছি। তখন মেহু ভাবি আমার কোলে আবার স্রোতকে তুলে দিলেন আর বললেন, যদি মরতে হয় তো নিজের আগে ছেলেকে শেষ করে মর। কার ভরসায় রেখে যাচ্ছিস ওকে? আমরা কেন নেব তোর ছেলে দায়িত্ব? ভাবি পাখি ওই কথাগুলো বলে আমায় আটকাতে বলেছিল, তা আমি জানি, কিন্তু ভাবির কথা শুনে আমি শান্ত হয়ে যাব সেটা হয়তো কেউ ভাবেনি। তারপর আমি বাচ্চাকে নিয়ে দূর দেশ চলে যাই, কারোর সাথে যোগাযোগ রাখিনি। আরাবির শ্বাস আটকে আসছে কথাগুলো বলতে। আয়েশ বোধহয় বুঝলো আরাবিকে। পরিবেশ স্বাভাবিক করার জন্য নিজের ফর্মে ফেরত আসে। ফিচেল হেসে হাতটা আরাবির পরিহিত টপস ভেদ করে কোমর খামচে ধরে বলে, এত সফট কেন তুমি? রসগোল্লা তোমার থেকে শক্ত হয়। কন্ট্রোললেস করে দিচ্ছ। আজ একটু বাড়াবাড়ি করে ফেলি, কি বলো? আরাবি হয়তো আশা করেনি এমন কিছু। হুট করে আয়াসের অবাধ্য স্পর্শ পেয়ে কেঁপে ওঠে তার তনু কায়া। লজ্জায় নতজন হয়ে চোখ বন্ধ করে রেখেছে। গাল দুটো রক্তিম হয়ে উঠেছে রক্ত কাবেরী ফুলের মতো। আয়াসের তীব্র বাসনা জাগে ফুলটাকে একটুখানি মুছড়ে দিতে। সে এক ধ্যানে তাকিয়ে প্রেয়সীর দিকে। সম্মোহিত হয়ে যাচ্ছে আয়াস। আরবির থুতনি উঁচিয়ে ধরে নিচের দিকে একটু একটু করে এগিয়ে আসছে প্রেয়সীর দিকে। উদ্দেশ্য তার ওষ্ঠজোড়ার উপর কর্তৃত্ব অর্জন। আয়াস নিজের বাসনা পূর্ণ করতেই যাবে, তার আগেই আরাবির ফোনটা বাজখাই শব্দে বেজে ওঠে। এতে আরাবি স্বস্তি পেলেও আয়াস বেজায় বিরক্ত হয় তার মদিরা মুহূর্তের এমন ইতি টানার জন্য। আরাবির হাত বাড়িয়ে বেডসাইড টেবিল থেকে ফোনটা নিয়ে দেখে গ্রুপ কল। গ্রুপটা ফ্যাব 5-এর। আরাবি কলটা রিসিভ করে স্পিকার অন করে বালিশের উপর রেখে দেয়। সবাই এক এক করে জয়েন হয়েই শুরু করে ভাঙা রেডিওর অনুষ্ঠান। সাউদা সারা এর ঝুলি ভরা প্রশ্নের উত্তর দিচ্ছে তো আর একবার তন্ময়কে ছাড়ছে। তন্ময় সবার সাথে হম্বিতম্বি করলেও সাউদার কাছে ভিজে বেড়াল। এই দেখে ঋষি বলে, এই তনু, তোর এখনই এই হাল? বিয়ের পর তো বউকে দেখে কাঁপাকাঁপি করবি। ছে। তন্ময়ও কম যায় না, সেও ঋষিকে খোঁচা দেয়। আমার তাও তো সমবয়সী বউ, তোকে তো হাঁটুর বয়সী মেয়ে ধুয়ে দেবে। ছে। তুলি আর সাউদা খুব মজা নিচ্ছে। তুলি গদগদ হয়ে বলে, তোদের সবারই প্যারা, আর আমাকে দেখ, বিয়ে করছি, বাড়ি ছেড়ে যাওয়ার কোনো প্যারা নেই, নতুন পরিবেশে মানিয়েও নিতে হবে না, শ্বশুর শাশুড়ি কেমন হবে সেই টেনশনও নেই। আমাকে কেউ কিছু বললে আমার হবুর শাশুড়ি মানে আমার বড় মা তাকে একেবারে ধুয়ে দিবে। সাউদাও বলতে শুরু করে তার কথা। এদিকে ঠোঁট কাটা তন্ময় হুট করে বলে ওঠে, জান পাখি কোথায় তুই? আরাবি ভালো করে গায়ে কম্বল জড়িয়ে উত্তর দেয়, জামাইয়ের বুকে। তন্ময় যেন ফুঁসে ওঠে মুহূর্তে। রাগে গজগজ করতে করতে বলে, শালি, তুমি জামাইয়ের বুকেই থাকো আর আমরা সারা জীবন উপোস করি। তোর জন্য আমরা এতদিন বিয়ে করি নাই, আর এখন তুই আমাদের জামাইয়ের বুকে আছি বলে কষ্টটা বাড়িয়ে দিস। আয়াস অবাক না হয়ে পারে না এদের কথাবার্তা শুনে। আয়াস অবাক হলেও আরাবি স্বাভাবিকভাবেই উত্তর দেয়, তোরা বিয়ে করিসনি কেন? আমি কি তোদের বারণ করেছিলাম? এবার ঋষিও চটেছে। সেও তন্ময়ের তালে তাল মিলিয়ে বলে, কুত্তি, তুই মানতিস একটা সংসারে তো তুই নিজে দায়িত্ব নিয়ে আগুন লাগাইছিস। তুই আমাদের সেই ভোগান্তি দিয়েছিস, এখন তার শোধ তুলবো। এই তোর জামাই কইরে, তার সাথে বোঝাপড়া আছে। আয়েশ উত্তর দেয়, সে আছে, যা বলার বলতে। ঋষি আয়েশকে কিছু বলবে তার আগে তন্ময় থামিয়ে দিয়ে বলে, এই রিশু, তুই পরে বললি, আগে আমি বলি। ভাই শুনেন, আপনার বউ ছোট থেকে আমাদের খুব জ্বালিয়েছে, জ্বালিয়ে পুড়িয়ে ছাড়কার করে দিয়েছে। এর একটি বিচার চাই। দেশের মন্ত্রী হিসেবে আপনার দায়িত্ব আমাদের সুবিচার পাইয়ে দেওয়া। আয়েশ মৃদু হেসে বলে, তা শ্যালক শালিকাগণ, আপনাদের জন্য এই অধম বান্দা কি করিতে পারে? তন্ময় আয়েশকে বাগে পেয়ে খুশি হয়ে গদগদ হয়ে কিছু বলতে নিলেই সাউদা ধমক দিয়ে থামিয়ে দেয়। এই তুই চুপ করতো, শুধু বাজে বকিস, আসল কথাটা তো বলছিস না। তন্ময় চুপ হয়ে যায় হবু বউয়ের ধমক খেয়ে। সে আর কথা বলে মান সম্মান ক্ষুণ্ণ করতে চায় না। তন্ময় চুপ হতেই তুলি বলতে শুরু করে, আসলে ভাই, আমরা সবাই বলতে গেলে সিলেট যাব বলে ঠিক করেছি। সেটা আমাদের বিয়ের আগে, মনে করেন ব্যাচেলর লাইফটা শেষবারের মতো এনজয় করতে যাচ্ছি। তাই আমরা চাই আপনিও আমাদের সাথে যুক্ত হন। আমার হবু বড় যাবে বলেছে। ঋষি ফিয়াকে এসব থেকে দূরে রাখে, কারণটাও জানে কেন রাখে। ভাইয়া, আমরা জানি আপনি ভীষণ ব্যস্ত,
তবুও যদি চেষ্টা করতেন। তুলির কথার রেশ টেনে সাউদা বলতে শুরু করে। ভাইয়া কথা দিচ্ছি, ওখানে গিয়ে আপনি বোর হবেন না। আপনার বউয়ের অভিনব কিছু রূপের সাথে পরিচিত হবেন। আয়েশ কিছুক্ষণ ভাবল, ভেবে মত দিল সে যাবে। মূলত সে যাবে আরাবিকে জানতে। এই সিলেট জায়গাটার সাথে যে আরাবি নিবিড়ভাবে জড়িয়ে ঢের ভালো বুঝতে পারছে আয়াস। রাত 11টা, ফিহা টেবিলে বসে পড়ছে। অনেক দিন যাবৎ ঠিকঠাক পড়া হয় না। সামনে এক্সাম, তাই মনোযোগ দিয়ে পড়তেই হবে, কিন্তু কিছুতেই পড়ায় মনোযোগ দিতে পারছে না ফিহা। মাথা ব্যথা করছে প্রচুর পরিমাণে। কয়েকদিন ঠিকভাবে ঘুমোয়নি, খাওয়া দাওয়া করেনি ওই পাষণ্ড পুরুষের উপেক্ষাতে। ফিহা বলছে না এই লোক তাকে উপেক্ষা করছে কেন। প্রথমে তো সব ঠিকই ছিল, আর এখন নিজে থেকে একবারও ফিহার খোঁজ পর্যন্ত নেয় না। ফিহা ফোন করলেই ব্যস্ততার বাহানা দেয়। ফিহার অভিমান হয়, চোখে পানি আসে সহসাই। ভালোবাসার মানুষের এই উপেক্ষা বড্ড পোড়াচ্ছে ফিহাকে। চোখের পানি মুছে আবার পড়ায় মনোযোগ দিতে চেষ্টা করে, কিন্তু কিছুতেই মনোযোগ দিতে পারছে না। মনটা বড্ড বেইমানি করছে তার সাথে। ফিহা সময় নিয়ে ধাতস্থ হয়ে বইয়ে নজর দেয়। হঠাৎ বেলকনি থেকে অদ্ভুত শব্দ ভেসে আসে। ফিহা ভয় পায় এমন শব্দ শুনে। মনে করার চেষ্টা করে বেলকনির দরজা কি খোলা না বন্ধ করে এসেছে। মস্তিষ্কে কিছুক্ষণ জোর দেওয়ার পর মনে পড়ে ফুল গাছে পানি দেওয়ার পর আর দরজা বন্ধ করেনি। ফিহার ভাবনার মাঝে আবার শব্দ ভেসে আসে। এই রকম মুহূর্তে আবার লাইট অফ হয়ে যায়। ফিহার ভয় তরতরিয়ে বাড়ে। বেলকনির দরজায় কারোর অবয়ব অনুভব করে ফিহা ভয়ে চিৎকার দিতে যায়। তার আগে আগন্তুক ঝড়ের গতিতে এসে ফিহার মুখ চেপে ধরে। নিস্তব্ধ রজনী, তার উপর আলো আধারের এই আচ্ছাদন। বাইরে থেকে ভেসে আসছে ঝিঝি পোকার ভয়াবহ ডাক। ফিহা ভয়ে জমে গেছে। মস্তিষ্ক তার কাজ করা বন্ধ করে দিয়েছে। তার শয়নকক্ষে এই রাতের আধারে অন্য কেউ আসে ভেবেই বাখার আসে। মস্তিষ্কের সাথে শরীরটাও বেইমানি করছে ভীষণভাবে। কোনোভাবেই ফিহা তার নিকটে দাঁড়িয়ে তার মুখ ধরে রাখা আগন্তুককে সরাতে পারছে না। শরীরটা যেন বিবশ হয়ে আসছে ক্রমেই। ফিহার বর্তমান পরিস্থিতি বুঝতে পেরে আগন্তুক ফিহার মুখ ছেড়ে একটু দূরত্ব নিয়ে দাঁড়ায়, তাকে ধাতস্থ হওয়ার সুযোগ দেয়। কিছুক্ষণ সময় অতিবাহিত হয় এইভাবেই। ফিহা এখনও একইভাবে ঠায় দাঁড়িয়ে দেয়ালে ঠেস দিয়ে, অথচ তার এই মুহূর্তে চিৎকার করে এলাকার লোক সব জড়ো করার কথা। ফিহার এমন অবস্থা দেখে আগন্তুক আর চুপ নেই, নীরবতা ভেঙে বলে, ফাইজা। আচমকে ডাক শুনে নির্জীব হয়ে দাঁড়িয়ে থাকা ফিহা যেন প্রাণ ফিরে পায়। খুব অনাকাঙ্ক্ষিতভাবে কাঙ্ক্ষিত পুরুষকে পেয়ে যাওয়াতে সে অবাকের শেষ সীমানায় চলে যায়। অস্ফুট স্বরে বলে ওঠে, আপনি? আগন্তুক লম্বা একটা শ্বাস টেনে ফিহার মাথায় একপাশ দিয়ে দেয়াল হাত রেখে ফিহার দিকে একটু ঝুঁকে দাঁড়ায়। এই আলো আধারের আচ্ছাদিত কক্ষে একে অপরকে দেখার এক প্রয়াস। আগন্তুক আর একটু ঝুঁকে ফিসফিসিয়ে বলে, আমি ব্যতীত অন্য কারোর আসার কথা ছিল? আগন্তুকের কথা শুনে অভিমানী ফিহার অভিমান বেড়ে যায় তরতরিয়ে। দূরত্ব বাড়িয়ে পেছন ঘুরে বলে, না, কারোর আসার কথা ছিল না। আগন্তুক হাসে ধীর পায়ে এগিয়ে গিয়ে ফিহার হাত ধরে এক হ্যাচকা টান দিয়ে নিজের বুকে চেপে ধরে। ফিহা নিজেকে ছাড়িয়ে নিতে চায়, কিন্তু পারে না। এতদিন খোঁজ খবরের কোনো বালাই নেই, আর আজ উনি এসে পিরিত দেখাচ্ছে। ফিহা ঋষির বুকে ধুমধাম করে কিল বসিয়ে ঝরঝর করে কেঁদে দিয়ে বলে, ছাড়ুন আমাকে, কেউ না আপনি আমার, ছাড়ুন বলছি। ফিহার কান্নার মাত্রা বেড়ে যায়। ঋষি এক হাত দিয়ে ফিহার 2 হাত চেপে ধরে বলে, মেরে ফেলবে নাকি? নিজেকে বিয়ের আগেই বিধবা করে দিচ্ছ? ফিহা উত্তর দেয় না, গুনগুন করে কেঁদেই চলেছে। ঋষি ফিহার হাত ধরে বিছানায় বসায়। ফিহার 2 হাত মুঠোয় নিয়ে ফ্লোরে হাঁটু মুড়ে বসে। রুমাল বের করে ফিহার চোখ মুছিয়ে দিয়ে বলে, ফাইজা, লুক অ্যাট মি। ফিহা চোখ তুলে তাকায় ঋষির দিকে। ঋষি ফিহার দিকে তাকিয়ে লম্বা শ্বাস টেনে বলতে শুরু করে, ফাইজা, আমাদের বয়সের গ্যাপ অনেকটা, 8 বছরেরও বেশি। এই বয়সে যা দেখবে তাই ভালো লাগবে, জীবনটাকে রঙিন মনে হবে, একটা ফ্যান্টাসিতে ভুগবে। আমি জানি তুমি আমাকে খুব ভালোবাসো। আমাদের রিলেশনের পর তুমি দিন দুনিয়া সব ভুলতে বসেছো, কেয়ারলেস হচ্ছ, পড়াশোনা তো ছেড়েই দিয়েছো। এমনটা কি উচিত? আমি জানি তুমি পড়াশোনাতে অনেক মেধাবী, একমাত্র আমার জন্য তুমি নিজের সব কিছু এইভাবে বিসর্জন দিচ্ছ। এইটা কি আমার ভালো লাগবে? দেখো, আমার কাছে রিলেশন মানে এই না যে সারা রাত ফোন আলাপ করতে হবে, ঘুরতে যেতে হবে, একে অপরকে ডমিনেট করতে হবে। আমরা দুজন দুজনকে ভালোবাসি,
বুঝতে পারি। ইটস এনাফ ফর মি। তোমার পুরো স্বাধীনতা আছে আমার তরফ থেকে। তুমি নিজেকে গড়ে তোলো নিজের মতো, যেন আমাদের বিয়ের 25 বছর পর তোমার মনে না হয় আমার সংসারের খুন্তি নাড়া ছাড়া তুমি কিছুই করনি। তুমি ট্যালেন্টেড একজন ব্রাইট স্টুডেন্ট। আমি চাই তুমি নিজেকে গড়ে তোলো। আমি তোমার অপেক্ষায় থাকবো। আমাকে আর 5টা নিব্বা প্রেমিকের মতো ভাবা বন্ধ করো। বিয়ের আগ পর্যন্ত আমি তোমার কাছে কোনো দাবি রাখবো না, তবে সময় এলে নিজের সম্পদ আমি ঠিক বুঝে নেব। আই রিপিট, ঠিক বুঝে নেব। ফিহা ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে ঋষির দিকে। কতটা মুক্ত চিন্তার অধিকারী এই পুরুষ! সে তো ফিহার জন্যই ফিহার থেকে দূরত্ব বাড়িয়েছিল, আর ফিহা কি না কি ভেবেছে। ফিহাকে এইভাবে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে ঋষি দুষ্টু হাসি দিয়ে বলে, প্রথমবার শ্বশুর বাড়িতে আসলাম, তাও পাঁচিল টপকে পাইপ বেয়ে বইয়ের ব্যালকানি দিয়ে ভেতরে এসেছি। এত কষ্ট করে যখন এলাম, একটু খাতির যত্ন করবে না? ওই যে তোমার মুখ ঋষির বলতে দেরি। ফিহার ঋষির বুকে ঝাঁপিয়ে পড়তে দেরি হয়নি। ঋষি ফিহাকে 2 হাতে জড়িয়ে ধরে মাথায় চুমু এঁকে দেয়। চৌধুরী পরিবারের আজ কুমিল্লাতে শেষ দিন। আজকে আজমল চৌধুরীর বাবা মায়ের কবর জিয়ারত করবে, গরিব দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করবে, সাথে তাদের খাওয়ার ব্যবস্থা আছে। চৌধুরী বাড়ির সবাই ভীষণ ব্যস্ত দিন পার করছে, বিশেষ করে আহাদ চৌধুরী, আমজাদ চৌধুরী আর আকরাম চৌধুরী। সব কিছুর দায়িত্বে তারা 3 ভাই আছে। বাড়ি থেকে একটু দূরে একটা ফাঁকা জায়গায় যে সব কিছুর আয়োজন করা হয়েছে, যদিও জায়গাটা চৌধুরীরই। দুপুরের নামাজ থেকে এসে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। সবাই নামাজে চলে গেছে ইতিমধ্যে, আর কিছুক্ষণ পর সবাই চলে আসবে। সব গোছগাছ হয়ে গেছে। আহাদ চৌধুরীর চাচাতো ভাইয়ের ছেলেরাও আছে দায়িত্বে। আরাবি, অদ্রি, অন্তি, স্রোত বাদে সবাই এখন মাঠে আছে। আফসানা চৌধুরী ফোন দিয়ে তাদের আসতে বলল। তারা রওনা দেয়। মাঠটা বাড়ি থেকে বেশি দূরে না হয় তারা হেঁটেই যাচ্ছে। পথিমধ্যে কয়েকটা ছেলে তাদের পথ আটকে দাঁড়ায়। হয়তো ছেলেগুলো এখানে নতুন, তাই চৌধুরী বাড়ির মেয়েদের চেনেই না। চিনলে এমন পথ আটকে দাঁড়ানোর সাহসটা করতো না। ছেলেগুলো পথ আটকে দাঁড়িয়ে বিশ্রীভাবে হাসছে। আরবি কটমট করে তাকায় তাদের দিকে। অদ্রি ভয়ে অন্তির হাত চেপে ধরেছে। আরবি ছেলেগুলোকে উদ্দেশ্য করে বলে, পথ ছাড়ুন, নতুবা খুব খারাপ হবে। আরবির কথা শুনে ছেলেগুলো আরও হাসি বাড়িয়ে দেয়। তাদের মনে একজন এগিয়ে এসে বলে, কেন সুন্দরী, পথ না ছাড়লে কি তোমার নরমটা দিয়ে গালে চড় মারবে? আরেকজন বলে, তোমার ওই হাতে মার খেয়েও সুখ সুন্দরী। তা এই পথে সুন্দরীদের দল, কোথায় যাচ্ছ তোমরা? চাইলে আমরা তোমাদের সঙ্গ দিতে পারি। লোকগুলো কথা বলছে আর অশ্লীল গান গাওয়া শুরু করছে। অন্তি এই ফাঁকে আয়েশের নাম্বারে ডায়াল করে চুপ হয়ে আছে। একটা ছেলে অন্তিকে বলে, এই শালি, কাকে ফোন করছিস রে? এই শালির থেকে ফোনটা নে তো। একজন অন্তির দিকে পা বাড়ালেই তার নাক বরাবর ঘুষি মেরে দেয় আরাবি। লোকটা ছিটকে পড়ে মাটিতে। এই দৃশ্য দেখে বাকি ছেলেরা রেগে আরাবিকে ধরতে আসে। আরাবি এক একটাকে ধরছে আর এলোপাথারি মারছে, একদম প্রফেশনাল ফাইটারদের মতো। আরাবির মার খেয়ে সবাই এখন মাটিতে গড়াগড়ি খাচ্ছে। এই মুহূর্তে একটা কালো গাড়ি এগিয়ে আসে তাদের দিকে। গাড়িটা থামতেই গাড়ি থেকে চটজলদি নেমে আসে আয়াস আর আবির। এসে দেখে ছেলেগুলো মাটিতে পড়ে কাতরাচ্ছে। এই কাজ যে আরাবির সেটা আয়াস খুব ভালো করে বুঝতে পারছে। অথচ এই মেয়েকে দেখে মনে হচ্ছে এই মেয়েটার থেকে ইনোসেন্ট মেয়ে আর হতেই পারে না। এদেরকে মারা তো দূরে থাক। আবির এক পলক অন্তি অদ্রিকে দেখেই ধমকে ওঠে, এই তোদেরকে বলিনি যে গার্ড ছাড়া বের হবি না? তারপরও কেন বের হয়েছিস? অন্তি অদ্রি দুজনই কেঁপে ওঠে। দুজনই মাথা নিচু করে দাঁড়িয়ে। আয়াস একটা দীর্ঘশ্বাস ফেলে শান্ত কণ্ঠে দুজনকে গাড়িতে উঠতে বলে। দুজন মিনমিন করে গিয়ে গাড়িতে বসে। আয়াস স্রোতকে কোলে তুলে নিয়ে আরাবির হাতটা ধরে। আবির বুঝে গেছে ভাইয়ের অভিপ্রায়, তাই সে দেরি না করে দ্রুত গাড়ি নিয়ে চলে যায়। আরাবি চুপচাপ আয়াসের হাত ধরে হাঁটতে থাকে। গ্রামের এমন কোনো লোকজন নেই যে আয়াসকে চেনে না। আয়াস একটা মেয়ের হাত ধরে সবার সামনে দিয়ে যাচ্ছে, আবার সাথে একটা বাচ্চাও আছে। এই দৃশ্য সবাই ঘুরে ঘুরে দেখছে। অনেকে জানে আয়াস বিয়ে করেছে, আবার কেউ কেউ জানে না। আয়াস কাউকে পাত্তা না দিয়ে হেঁটে চলেছে। স্রোত আয়াসের ঘাড়ে মাথাটা এলিয়ে দিয়ে ঠোঁট উল্টিয়ে জিজ্ঞেস করে, আর কত দূর আব্বাজান? আয়াস আরাবি দুজনই হাসে। আয়াস আদর মাখা কণ্ঠে বলে, এই তো চলে এসছি শোনো। স্রোত মুখ তুলে পিটপিট করে যায়। রোদে তার নাক মুখ লাল হয়ে গেছে, বিন্দু বিন্দু ঘাম জমেছে কপালে। এই যে এখন একটা সবুজ পাঞ্জাবি পরেছে, সে কি জানি তাকে এখন কতটা স্নিগ্ধ লাগছে।
একটা আদর এই বাচ্চাটা। আরাবির হাতে একটা ছোট্ট ব্যাগ, আর ব্যাগ ভর্তি সব টুকটাক জিনিস, সব স্রোতের জন্য। ছেলেটার হবে জ্বর থেকে উঠেছে। আরাবি ব্যাগ থেকে টিস্যু বক্সটা বের করে দুটো টিস্যু নিয়ে স্রোতের কপালের ঘাম মুছিয়ে দিয়ে বলে, আব্বাজান মাথা ব্যথা করছে, চশমা দিই? স্রোত অবাক নয়নে মাম্মার দিকে তাকায়। সে বুঝতে পায় না তার আম্মা না বলতে সব কিছু বুঝে যায় কি করে। সে নিজেকে আর দমিয়ে না রেখে জিজ্ঞেস করে বসে, আম্মা জান, আপনি কি করে বুঝলেন আমার মাথা ব্যথা করছে? আরাবি কিছু বলবে তার আগে আয়েশ বলে বসে। মায়েরা এমনই হয়। আরাবি মৃদু হেসে ব্যাগ থেকে চশমা বের করে টিস্যু দিয়ে মুছে সযত্নে পরিয়ে দেয় ছেলেকে। রোদে আরাবিও হালকা ঘেমে উঠেছে, তার দুই গাল গোলাপি আভা ছড়িয়ে পড়েছে। আয়াস আরাবির দিকে তাকিয়ে থমকে দাঁড়ায়, মনে মনে নিজেকে চরম গালাগালি করছে। সে ভেবেই রেখেছিল কিছুতেই এই রমণীর দিকে নজর দিবে না। এই মহিলাকে দেখলে সে কন্ট্রোল হারিয়ে ফেলে। একে তো রাস্তা, তার উপর ছেলে তার কোলে। আয়াস ফাঁকা একটা ঢোক গেলে না, তার কিছু একটা করতেই হবে। ভালো করে সে আশপাশটা দেখে নিল, না কেউ নেই। একে তো গ্রামের রাস্তা, তার উপর ভর দুপুর। আয়াস বিজয়ের হাসি দিল। আরাবি এখনও ব্যাগ হাতড়ে চলেছে, হয়তো কিছু খুঁজছে। আয়াস স্রোতের কানে ফিসফিস করে বলে, আব্বাজান চোখ বন্ধ করুন একটু, তাহলে আমি আপনাকে কমিক সিরিজ কিনে দেবো অনেকগুলো। স্রোত মাথা নেড়ে চটজলদি চোখ বন্ধ করে চোখের সামনে একটা হাত আড়াআড়িভাবে দিয়ে রাখে, যেন ভুল করে চোখ খুললেও কিছু দেখা না যায়। আয়েশ একটা ফিচেল হাসি দিয়ে আরাবির দিকে তাকায়। আরাবি হাতে একটা প্রোটিন শেকের বোতল নিয়ে তার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে। আসলে সে বোঝার চেষ্টা করছে আয়েশের মাথায় কী চলছে। আরাবিকে ভাবাভাবির কোনো সময় না দিয়ে আয়েশ একটু এগিয়ে যায়। আয়েশ একদম আরাবির গা ঘেঁষে দাঁড়িয়ে। আরাবি কিছু বলবে তার আগেই আয়েশ আরাবির দুই গালে ঠোঁট ছুঁয়ে দেয়। আরাবি কিছুটা অবাক হয়। সে হয়তো ভাবেনি এই মাঝ রাস্তায় আয়াস এমন কিছু করবে, কিন্তু পরক্ষণেই ভাবে এই মানুষটার দ্বারা সব সম্ভব। ঠোঁট চেপে ফোঁস করে শ্বাস ফেলে বলে ওঠে, নির্লজ্জ মন্ত্রী। আয়াস হেসে ওঠে নিজের এমন সুনাম শুনে। একটু পর হাসি থামিয়ে শীতল কণ্ঠে বলে, এটা তো কিছুই না, আমাকে সিরিজ করার শাস্তি তো রাতে পাবে। আয়াস আর কিছু না বলে হাঁটা শুরু করে। এদিকে আরাবি ঠায় দাঁড়িয়ে আছে, মনে মনে উপরওয়ালাকে বলে, আল্লাহ রক্ষা করো। নিঝুম দুপুরে মাহমুদা নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। সে দিন দুনিয়া থেকে কয়েকশো হাত দূরে। তার এই সুখ নিদ্রা আর একজনের সহ্য হলো না। ফোনটা বেজেই চলেছে অবলীলায়। মাহমুদা চোখ মুখ কুঁচকে ফোনটা রিসিভ করে কানে রাখে। সুখ। ব্যাস, এই সম্বোধনটুকু শুনে মাহমুদার ঘুম জানালা দিয়ে পালিয়েছে। তড়িৎ গতিতে সে উঠে বসে। অবাক নয়নে সে ফোনের নাম্বার চেক করে। না, ঠিকই তো আছে। এটা তো তার পরিচিত অজ্ঞাত পুরুষের নাম্বার। আজ এতদিন বাদে মনে পড়লো তাহলে। মাহমুদা কিছু না বলে ফোনটা কেটে দেয়। সে কথা বলবে না এই পুরুষের সাথে, যে তার মন বোঝে না, তার সাথে কোনো কথা নেই। পরক্ষণে মাহমুদা নিজে অবাক হয় তার নিজের ভাবনার উপর। তার সাথে তো ওই মানুষটার কোনো ধরাবাঁধা সম্পর্ক ছিল না, অথচ মাহমুদা তার উপর অভিমান করেছে এমনভাবে যেন কত দিনের প্রণয়ের সম্পর্ক তার। মাহমুদার ভাবনার মাঝে ফোনটা আবার বেজে ওঠে। মাহমুদা এবার ফোনের দিকে তাকিয়ে বলে ওঠে, এই অজ্ঞাত পুরুষ একদিন প্রাণ নিয়ে নেবে বলে আমার। সময় পেরিয়ে যাচ্ছে তরতরিয়ে। প্রত্যেকের জীবন চলছে আপন গতিতে। চৌধুরীরা কুমিল্লা থেকে ঢাকা ফিরেছে বেশ কয়েকদিন। ফ্যাব 5-এর সিলেক্ট ভ্রমণের প্ল্যান থাকলেও কারোর পরিবার পারমিশন দেয়নি। তাদের একটাই কথা, যেখানে যাওয়ার বিয়ের পর যাবে। অগত্যা ফ্যাব 5ও আর যেতে পারেনি। তবে হানিমুনটা সিলেটে করবে বলেই ঠিক করেছে। তবুও তারা সিলেট যাবেই। ওদের বিয়ের আর কয়দিন বাকি। এই তো পরশু দিনই গায়ে হলুদ। মিম মেহুর সম্পর্ক আগের মতোই হয়ে গেছে। দুইজন এখন সারাদিন ফোনে গল্প করে, দেখা করে। আজকে মিম মেহু দুজনেই তাদের বাবার বাড়ি এসেছে অনেক দিন পর। মিমের সাথে সম্পর্ক খারাপ থাকায় মেহু খুব প্রয়োজন ছাড়া বাবার বাড়ি আসেনি। এতগুলো দিন পর মেহু মিম দুজন একসাথে আসায় তাদের বাবা মাও বেজায় খুশি। মেহু, সায়ন, আহির, মিম আর মেহুর ভাই জিহু ছাদে বসে গল্প করছে আর মেহুর মায়ের হাতে বানানো বিভিন্ন রকমের চপ খাচ্ছে। হঠাৎ সারার কান্নার আওয়াজ শুনে তাদের খোশ গল্প মাথায় ওঠে।
মেহু দৌড়ে যায় বাগানের দিকে। কান্নার আওয়াজ ওদিক থেকে আসছে। মেহুর পেছন পেছন বাকি সবাই আসছে তাড়াহুড়া করে। সারা তো নিচে আর নানা নানুর সাথে ছিল, তাহলে বাগানে গেল কি করে? সবাই নিচে গিয়েই হতবাক। সারার ডান গাল পুরো লাল হয়ে গেছে, সে গালের ব্যথায় গলা ছেড়ে কাঁদছে। সারার সামনে অয়ন ইনোসেন্ট ফেস করে দাঁড়িয়ে আছে। মিম আয়নের এমন ইনোসেন্ট মার্কা লুক দেখে বুঝলো ঘাপলা তার ছেলে ঘটিয়েছে। মেহু সারাকে কোলে তুলে নেয়, বিভিন্ন কথা বলে থামাতে চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয়। সায়ন মেহুর থেকে সারাকে কোলে নেয়। সায়ন আদুরে গলায় বলে, মামা তুমি কাঁদছো কেন? তুমি কাঁদলে পাপাও কেঁদে দেবে কিন্তু। সারা সায়নের কথা শুনে কিছুক্ষণের মধ্যে কান্না থামলেও ফুপিয়ে চলেছে। আহির সারার মাথায় হাত রেখে বলে, মামুনি তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? আহিরের কথা শুনে মিম জিভ কাটে, মনে মনে আহিরকে খুব গালাগালি করে। কেমন বাবা হয়েছে যে ছেলের কর্মকাণ্ড বুঝতে পারছে না। সারা আহিরের আদুরে কথার পৃষ্ঠে ফোপাতে ফোপাতে উত্তর দেয়, আইন ভাইয়া মেলেতে আমার গালে কামড় দিয়েছে। সারার কথা শুনে সবাই অবাক দৃষ্টি নিক্ষেপ করে অয়নের উপর। আহির তো ধমকে ওঠে, অয়ন তুমি স্যারকে কামড়ে দিয়েছো কেন? উত্তর দাও এক্ষুনি, খুব বেয়াদব হচ্ছ তুমি। অয়নের অভিমান হয় পাপার ধমকে। সে মুখ ফুলিয়ে জবাব দেয়, হ্যাঁ আমি কামড়ে দিয়েছি। বারবি ডলদের গালগুলো রসগোল্লার মতো লাগছিল, তাই আমার খেতে ইচ্ছা হয়েছে। আমি কি করে বুঝবো অল্প একটু খেলে ডলে এত ব্যথা লাগবে? ছেলের উত্তর শুনে আহিরের মাথায় যেন সাত আসমান ভেঙে পড়ল। উপস্থিত সবাই চমকিত। মেহু পড়ে যেতে নিলেই সায়নের বাহু ধরে সামলে নেয়। অবিশ্বাসের স্বরে সায়নকে বলে, আমি যা শুনলাম তুমিও কি তাই শুনলে সায়ন? মেহুর প্রশ্নের কোনো উত্তর দেয় না সায়ন। সায়ন নিজেই অবাকের শেষ সীমানায়। আহির মিমের দিকে অসহায়ের মতো তাকায়। আহির নিজেই বিশ্বাস করতে পারছে না তার এইটুকু ছেলে কিনা কাজিনকে বাইট দিচ্ছে। আহির মিমকে বলে, মিমো এটা আমার ছেলে। আহিরের কথা শুনে মিমের রাগ উঠে যায়। আহিরের দিকে কটমট করে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে, না তোমার ছেলে হবে কেন? আমার বয়ফ্রেন্ডের ছেলে। চত্বস্যা বাচাইরা পাবলি। মিম নিজের কথা শেষ করে গটগট করে হেঁটে চলে যায়। অয়নও মাম্মাকে অনুসরণ করে পেছন পেছন হাঁটা দেয়। আহির তাদের দিকে তাকিয়ে থাকে অসহায়ের মতো। আজ আহিরের মায়ের একটা কথা খুব মনে পড়ছে। আহির মিমকে বিয়ে করে বাড়িতে ঢোকার পর আফিফা বেগম মিমকে মেনে নিলেও অসহায়ের মতো বলেছিল, বিয়ে করেছো ভালো কথা, মেনে নিলাম, শুধু দোয়া করি তোমার বাচ্চা যেন তোমার মতো হয়, তারপর তোমার মজাও আমি দেখব। আহিরের আজ গলা ফাটিয়ে বলতে ইচ্ছে করছে, আম্মু দেখ, আমার ছেলে একদম আমার কার্বন কপি হয়েছে। সন্ধ্যার পর আয়াস বাড়ি ফেরে। সেই ভোরে বেরিয়েছে সে। রুমে ঢুকতে আয়াস হতাশ হয়। রুমে তার বউ ছেলে কেউ নেই। আরাবি কুমিল্লা থেকে ফিরে পর্যন্ত ঠিকঠাক বাড়ি থাকে না। কখন আসে কখন যায় তার কোনো ঠিক ঠিকানা নেই। আয়াস জিজ্ঞেস করলো, আরাবি এমন আচরণে কোনো উত্তর দেয় না। আয়াস জানতো আজকেও বাড়ি ফিরে আরাবিকে দেখতে পাবে না। তবুও ক্ষীণ আশা ছিল মনে। ঘরে ঢুকে তাও নিভে গেল। তবে এই সময় স্রোত কোথায়? তার তো এখন ঘরে বইয়ে ডুবে থাকার কথা। আয়াস সাত পাঁচ না ভেবে গলা ছেড়ে ডাকে স্রোতকে। তবে স্রোতের কোনো সাড়া নেই। আফসানা বেগম ঘরে আসে তার বদলে। আয়াস মাকে দেখে বলে, আম্মু স্রোত কোথায়? স্রোতকে বৃষ্টি নিয়ে গেছে সেই সকালে, এখনো দিয়ে যায়নি। আয়াস হাতের ঘড়ি খুলতে খুলতে জবাব দেয়, সন্ধ্যা হয়ে গেছে, এখনো দিয়ে যায়নি। কোথায় গেছে জানো? জানলে বলো, আমি নিয়ে আসছি। কোনো নতুন অ্যামিউজমেন্ট পার্ক হয়েছে, সেখানেই নিয়ে গেছে। তোর যাওয়ার দরকার নেই, আবিরকে পাঠিয়েছি নিয়ে আসতে। আফসানা বেগমের কথা শুনে আয়াস ধপ করে বিছানায় বসে পড়ে, মাথায় হাত দিয়ে। হঠাৎ আয়াসের এমন রিয়াকশন দেখে সহজ সরল আফসানা বেগম ঘাবড়ে যায়। তড়িৎ গতিতে ছুটে আসে ছেলের দিকে। আয়াসের মাথায় হাত দিয়ে বলে, বাবা কি হয়েছে তোর? হঠাৎ এমন বসে পড়লি কেন? শরীর খারাপ লাগছে? আয়েশ চোখ তুলে তাকায় তার সহজ সরল মায়ের দিকে। তার মা নিজেও জানে না সে বারুদ গাধায় আগুন লাগিয়ে দিয়েছে। আয়াস করুণ স্বরে বলে, আম্মু আমি তো ঠিক আছে, কিন্তু আমার ছেলে ঠিক থাকবে কি বলতে পারছি না। আফসানা বেগম ভ্রু কুচকায় আয়েশের কথা শুনে। সে তো কিছুই বুঝতে পারছে না। আয়েশ মায়ের দিকে তাকিয়ে আবার বলে, আম্মু তুমি জানো তুমি কি করছো? আবিরকে পাঠিয়েছে বৃষ্টির থেকে স্রোতকে আনতে। ওরা তো একসাথে হলেই তৃতীয় বিশ্বের যুদ্ধ করবে। আমার তো স্রোতের কথা ভেবেই চিন্তা হচ্ছে। কে জানে আমার বাচ্চাটা খালামুনি আর চাচুর যুদ্ধের মাঝে কিভাবে কত রকমভাবে পৃষ্ঠ হবে।
আফসানা বেগম হাসে আয়েশের কথা শুনে। মুহূর্তেই কিছু একটা ভেবে আয়েশকে বলে, মিষ্টি মিষ্টি মা কোথায় জানিস? সেই ভোরে তুই যাওয়ার পরপরই বেরিয়েছে, এখনো ফেরেনি। আয়েশ একটা দীর্ঘশ্বাস ফেলে মায়ের কথার উত্তর দেয়। তোমার মিষ্টি মা কি কাউকে বলে সে কোথায় যাচ্ছে, কি করছে? আফসানা বেগম আমতা আমতা করে উত্তর দেয়, না মানে মিষ্টি মায়ের শরীরটা খারাপ, সকালবেলায় ঠিকঠাক হাঁটতেও পারছিল না। আমি এত করে বললাম আজ না বেরোতে, কিন্তু কে শোনে কার কথা। মিষ্টি মায়ের হুটহাট অজ্ঞান হয়ে যায়, তো এই জন্য একটু চিন্তা করছে। তুই একটু দেখবি বাবা। আফসানা বেগমের কথা শেষ দেরি আয়াসের উঠতে দেরি হয় না। আরাবি শরীর খারাপ নিয়ে বাইরে গেছে, তা শুনে আয়াস উঠে দাঁড়িয়েছে। বিছানার উপর থেকে ফোনটা নিয়ে আফসানা বেগমকে বলে, আম্মু আমি ওকে নিয়ে আসছি, ওকে? চিন্তা করার কিছু নেই, তাই চিন্তা করো না। আয়াস কথা শেষ করে বেরিয়ে পড়ে। ড্রাইভারের থেকে গাড়ির চাবি নিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। রাস্তার মধ্যে বেশ কয়েকবার ফোন দেয় আরাবিকে। ফোন রিং হচ্ছে কিন্তু কেউ তুলছে না। আরও বেশ কয়েকবার ফোন দেওয়ার পর ফোন রিসিভ করে। আয়াস ফোন স্পিকার অন করে ফোন ড্যাশবোর্ডের উপর রাখে। স্টিয়ারিংয়ে হাত চালাতে চালাতে কথা বলে। আরু? ফোনের ওপাশ থেকে মৃদু আওয়াজ আসে। আয়াস আরাবির এমন নিরুত্তাপ কণ্ঠ শুনে ব্যাকুল চিত্তে প্রশ্ন করে, আরু ঠিক আছে তুমি? তোমার কণ্ঠ এমন শোনাচ্ছে কেন? ওই পাশ থেকে আরাবির রিনরিনে গলা ভেসে আসে, আয়াস একদম ঠিক নেই আমি, ভীষণ কষ্ট হচ্ছে আমার। আরাবির উত্তর শুনে আয়াস প্রায় পাগল প্রায়। বিয়ের এতদিনেও আরাবি এমন করে কথা বলেনি। প্রচণ্ড অসুস্থ হয়েও বলেনি আমার কষ্ট হচ্ছে। সব সময় শক্ত থেকেছে। তাহলে আজ কেন এমন বলছে? কি হয়েছে তার? আয়াস ব্যতিব্যস্ত হয়ে জিজ্ঞেস করে, আরু কোথায় তুমি? আমাকে বলো, আমি এক্ষুনি আসছি। এত ব্যস্ত হওয়ার কিছু নেই, আমি ঠিক আছি। আমি ধীরে সুস্থে আসুন আপনি। আপনার সাথে গুরুত্বপূর্ণ কথা আছে। আরাবি ফোনটা কেটে দেয়। আয়েশ দ্রুত গাড়ি ড্রাইভ করে নদীর তীরে যায়। আয়েশ গাড়ি থেকে নেমে এদিক ওদিক দেখে, কোথাও আরাবিকে না পেয়ে অস্থির হয় আয়াস। সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেছে। রাত হলেও ল্যাম্পপোস্টের নিয়ন আলো স্পষ্ট দেখা যাচ্ছে। আয়েশ একটু এগিয়ে গিয়ে দেখে একটা মেয়ে হাঁটুতে মুখ গুজে বসে আছে। তার কাঁধ চাপিয়ে যাওয়া হালকা ঢেউ খেলানো চুলগুলো বাতাসে দোলা খাচ্ছে। আয়াসের চিনতে ভুল হয় না, এটা তার প্রণয়ের প্রেয়সী। আয়েশ একটু একটু করে এগিয়ে যায় আরাবির দিকে। কোনো এক অজানা কারণে তার বুক কাঁপছে, মন বলছে কিছু ভালো হবে না। আয়েশ এগিয়ে গিয়ে আরাবির কাঁধে হাত রাখে। আরাবি একটু বিচলিত না হয়ে হাঁটু থেকে মুখ তুলে বলে, আয়াস। আয়েশ চমকায় আরাবির মুখের দিকে তাকিয়ে। এমন বিধ্বস্ত লাগছে কেন আরাবিকে? কি হয়েছে তার সাথে? আয়েশ আরাবির হাত টেনে তুলে আয়েশের মুখোমুখি দাঁড় করিয়ে বলে, আপনি কি জানেন আয়াস, আপনার জীবনের সবচেয়ে বড় দুঃখটা আমি আপনাকে দিতে চাই। আরাবি আয়েশকে জড়িয়ে ধরে দুরন্ত হাতে পাঞ্জাবির বোতাম খুলে বুকে গাঢ় চুমু এঁকে দেয়। আয়াস অবাক হলেও আগলে নেয় আরাবিকে। আরাবি হঠাৎ আয়াসকে ছেড়ে দিয়ে বলে, আপনি কি জানেন আয়াস, আপনার জীবনের সবথেকে বড় দুঃখটা আমি আপনাকে দিতে চলেছি। আয়েশ স্তম্ভিত হয়ে গেল পরমা স্ত্রীর কথা শুনে। তড়িৎ গতিতে দৃষ্টি তুলল স্ত্রীর দিকে। আয়েশ বোঝার চেষ্টা করছে আরাবি কি বলতে চাইছে। আরাবি আয়েশকে সব থেকে বড় দুঃখটা দিবে মানে? আরাবি এই কথাটা কেন বলল, তাও আবার তাদের এই মদিরা মুহূর্তে? আয়েশের কিছুই বোধগম্য হচ্ছে না। সে অবুঝ শিশুর ন্যায় তাকিয়ে আরাবির দিকে। আরাবি এগিয়ে এসে আয়েশের বুকে মাথা রাখে। আয়েশ এতটা স্তম্ভিত যে আরাবিকে আগলে নিতেই ভুলে গেছে। আয়েশের ওদিকে নজর নেই, সে আরাবির কথার রহস্য উন্মোচনে ব্যস্ত। আরাবি আয়েশের বুকে নাক ঘষে লম্বা শ্বাস টেনে বলে, আই এম রিয়েলি সরি আয়াস, আমি আপনাকে কষ্ট দিতে চাইনি, তবে আমি নিরুপায়। আমি খুব তাড়াতাড়ি আপনার একজন প্রিয়জনকে আপনার থেকে ছিনিয়ে নেব। আয়েশ দ্বিতীয়বারের মতো চমকায়। তার স্ত্রী তার বুকে মাথা রেখে বলছে সে তার প্রিয় কাউকে খুব জলদি ছিনিয়ে নেবে। এমন বিরল ঘটনাও ঘটে। আরাবি আয়েশকে জড়িয়ে বলতে শুরু করে, একটা সময় ছিল তখন আমি অন্যের কষ্ট সহ্য করতে পারতাম না। আমি আমার সব জ্ঞানে কখনো কাউকে কষ্ট দিইনি, অথচ প্রকৃতি আমাকে এমন জায়গায় এনে দাঁড় করিয়েছে, আমাকে আমার স্বামীর চরম দুঃখের কারণ হতে হবে যে। আয়েশ একটা ফাঁকা ঢোক গেলে আরাবিকে আরেকটু বুকের ভেতর ঢুকিয়ে নিয়ে ক্লান্ত স্বরে বলল, আরু আমাকে একটু পরিষ্কার করে বলবে কি চলছে তোমার মাথায়? আমার প্রিয়জনকে কেন কাটতে চাও তুমি? কি করেছে সে? আরাবি মুখ তুলল আয়েশের বুক থেকে। আরাবির চোখে পানি চিকচিক করছে। আয়েশ জানে আরাবি কোনো এক কারণে কাঁদে না। আয়াস ডান গালে ছুঁয়ে দিয়ে বলতে ইশারা করে,
আপনার ওই প্রিয়জন আমার আমার সব শেষ করে দিয়েছে আয়াস। আমার সায়রকে কেড়ে নিয়েছে, আমার অস্তিত্ব কেড়ে নিয়েছে, আমার ভয়ঙ্কর যন্ত্রণার সাগরে নিপতিত করেছে আমায়। আপনি বুঝতে পারছেন আয়াস? আমি এতগুলো দিন তার সংস্পর্শে ছিলাম, যারা আমায় বিধবা করলো, আমি আবার তাদের বাড়ির বউ হলাম। আমার সাথে এমন কেন হয় আয়াস? আয়েশের মাথায় সাত আসমান ভেঙে পড়ল। সে অবাকের চরম সীমায় পৌঁছে গেছে। আরবি এইসব কি ভুলভাল বকছে? তার বাড়ির লোক শায়রির খুনি মানে? আয়াস কাঁপা কাঁপা গলায় আরবিকে বলে, আরও এইসব কি বলছো? আমার পরিবার কেন সায়রের খুন করবে? ওরা তো ওকে চেনেই না। আয়েশের কথা শুনে আরবি তাচ্ছিল্যের হাসি দেয়। চোখ বেয়ে পড়া অশ্রুর ফোটার অস্তিত্ব শেষ করে রিনরিনে গলায় বলে, সবাই চেনে না, এমনকি যে খুন করেছে সেও হয়তো ঠিক করে চেনে না। সে তো খুন করার জন্য অর্ডার দিয়েছিল। আয়াস ব্যাকুল হয় আরবির কথাতে। সে জানতে চায় আসল কারণ কি, এমন রহস্যময় অতীত আছে। আয়াস করুণ স্বরে বলে, আরবি প্লিজ স্পষ্ট করে আমাকে সবটা খুলে বলো। আরবি নদীর তীরে থাকা দুর্বা ঘাসের উপর বসে শুকনো ঢোক গিলে বলতে শুরু করে, আপনার হয়তো জানা কথা, চিকিৎসা ক্ষেত্র এখন দেশে স্মাগলিং এর শীর্ষে। অসাধু ডাক্তার, গায়ে মানবতার ফেরিওয়ালা ট্যাগ লাগানো ব্যক্তিগত বর্গের বিরাট চক্র আছে এর পেছনে। এখন হসপিটালে মরা মানুষেরও অপারেশন হয়, আর সেই অপারেশন করার জন্য রোগীটির বাড়ির লোকের কাছে লাখ লাখ টাকা চার্জ করে ডক্টররা। গরিবের হার্ট, কিডনি, লিভার নিয়ে অপারেশন থিয়েটারে মারা গিয়েছে বলে ঘোষণা করা হয়। 2 টাকার ঔষধ 5 টাকায় বিক্রি করা হয়। জানেন নিশ্চয়ই, দেশের মন্ত্রী জানা কথাই সব আপনার। আয়াস অবাক হয় এই কথা শুনে। আয়াস জানে আরবি প্রত্যেকটা কথা সত্য। আয়াস মন্ত্রিত্বের পদ পেয়েছেন কয়েক মাস হয়েছে। এর মধ্যে এই সব কিছু তার নখদর্পণে চলে এসেছে। সে প্রতিকার করছে, তবে ধীরে মন্থর গতিতে। কোনো কিছুতে তাড়াহুড়া একদম উচিত নয়। আয়াস আরবির পাশে বসে পড়ে। আরবি আলতো করে মাথা রাখে আয়াসের কাঁধে। আয়াসের মাসির থেকে চাচ্চুর দরদ বেশি। আবির বিরক্তিতে নাক মুখ কুঁচকে বলল, এই পিচ্ছি মেয়ে, কথাটা মায়ের থেকে মাসির দরদ বেশি। আগে কথা ঠিক করে বলতে শেখ। কি আশ্চর্য, আমি স্রোতের মাসি মানে মিমি, আর আপনি চাচ্চু। এখানে মা কোথা থেকে আসলো? নাকি আপনি নিজেকে স্রোতের মা বলে দাবি করছেন? আপনিও কি শরীফ থেকে শরীফা হয়ে গেলেন নাকি? ঘাপলা আছে তো, চেক করতে হবে মনে হচ্ছে। আবির হতভম্ব হতেও ভুলে গেল এই মেয়ে কোথাকার কথা কোথায় নিয়ে যাচ্ছে। তার সিস্টেম নিয়ে প্রশ্ন তুলছে। কথাটা আবিরের মস্তিষ্কে যেতেই আবির চেতে উঠল। এই মেয়েকে বললে কুমিল্লা বোঝে কেন? আর কি বললি? আমি শরীফ থেকে শরীফা হয়েছি? আমার সিস্টেম নিয়ে প্রশ্ন তুলছ? ঘাপলা আছে না, চেক করতে হবে। চলো বেডরুমে চলো, সব কিছু চেক করো, কোনো বাধা দেবো না। আবির কথা বলেই বৃষ্টির হাত ধরে টানতে লাগলো। বৃষ্টি কি আর কম যায়? সে তার পাশে ল্যাম্পপোস্টটা জাপটে ধরেছে, কিছুতেই যাবে না সে। আবির রাগের চোটে ভুলতেই বসেছে যে কি করতে চাচ্ছে। স্রোত এদের ঝগড়া দেখে বিরক্ত হয়। অনেকক্ষণ ধরে সে মিমি আর চাচ্চুর ঝগড়া দেখছে, আর সহ্য হচ্ছে না। চোখের চশমা খুলে টি শার্টে মুছতে মুছতে বলে, মিমি, চাচু, আপনারা কি ঝগড়া থামাবেন নাকি আমি চলে যাব? আমি বেশি চিৎকার চেঁচামেচি সহ্য করতে পারি না, মাথা ব্যথা করে, না হলে প্রচুর বিরক্ত হই। হনেস্টলি স্পিকিং, আমি প্রচুর বিরক্ত হচ্ছি। আর তাছাড়া এটা একটা পার্ক, এখানে অনেক মানুষের প্রবলেম হচ্ছে আপনাদের ঝগড়াতে। আম্মা সবসময় বলে আমাদের জন্য যেন অন্যদের প্রবলেম না হয়, আমাদের সেদিকে খেয়াল রাখা উচিত। আবির দৃষ্টি তাদের টানাটানি ছেড়ে স্রোতের দিকে বিস্ময় নিয়ে তাকায়। ইস, কি একটা ব্যাপার! এইটুকু পুচকে ছেলে উচিত অনুচিত শেখাচ্ছে, লাইক সিরিয়াসলি। স্রোতের কথা শুনে আবির বৃষ্টি থেকে একটু দূরে থাকা কিশোরী মেয়ে দুটো হাসছে। তারা হাসছে মূলত বৃষ্টি আর আবিরের উপর। বৃষ্টি তাদের দেখে একটা ব্যাককোল হাসি দেয়। আবির এটা দেখে বৃষ্টির মাথায় একটা গাঁটটা মেরে বলে, এই মেয়ে, ওরা আমাদেরকে দেখে হাসছে, আর তুমি ওদের দিকে তাকিয়ে আবার দাঁত বের করছো? হ্যাঁ, ওরা তোমাকে বেক্কেল ভাবছে। বৃষ্টির মাথায় এখন এত লজিক ঢুকলো না। তার মাথায় এখন এটা চলছে, আবির তাকে মেরেছে, এখন তাকে আবিরকে মারতে হবে, না হলে সে ঝগড়ায় হেরে যাবে। বৃষ্টি কটমট করে আবিরের দিকে তাকালো। আবির বৃষ্টির চাহনি দেখে ভয় পেয়ে গেছে, কিন্তু মুখে স্বীকার করলো না। বৃষ্টি দাঁতে দাঁত চেপে আবিরকে বলল, এই ঝগড়াটে স্যার, আপনি আমাকে মারলেন কেন? বেকুবদের এমন একটু আড্ডু মারতে হয়। আবিরের কথা শুনে বৃষ্টির রাগ যেন তরতরিয়ে বেড়ে গেল। আগের থেকেও দ্বিগুণ ঝাঁজ কণ্ঠে নিয়ে বলে, এই ঝগড়াটে স্যার, আমি বেকুব? আমাকে বেকুব মনে হয়? আবির নির্লিপ্ত ভঙ্গিতে বলল,
অবশ্যই, না হলে একটা বাচ্চাকে সকাল থেকে নিয়ে এসেছো, এখন সন্ধ্যা পেরিয়ে রাত হতে চলল, আর তুমি বাচ্চাটাকে বাড়ি দিয়ে আসছো না। তোমার বিন্দুমাত্র বুদ্ধি থাকলে আমাকে এখানে আসতে হয়। তোমাকে বেকুব বললেও কম হবে, তুমি তো বলো বেকুব প্রো ম্যাক্স। বৃষ্টি নিজেকে আর সামলে রাখতে পারল না, ঝাঁপিয়ে পড়ল আবিরের উপর। হঠাৎ এমন হামলাতে টাসকি খেয়ে গেছে আবির। বৃষ্টি আবিরের বুকে 2 হাত দিয়ে ধুমাধুম কিল বসিয়ে দিচ্ছে। আবির কোনোভাবেই বৃষ্টিকে আটকাতে পারছে না, বৃষ্টি কিল দিয়েই যাচ্ছে, এতেও তার শান্তি হচ্ছে না। আবিরের কপালে ছড়িয়ে থাকা সিল্কি চুলগুলোতে ঘূর্ণিঝড় হানবে এই পণ করেছে ফেলেছে ইতিমধ্যেই, কিন্তু কিছুতেই আবিরের চুলগুলো ধরতে পারছে না। তাই সুবিধার্থে আবিরের পায়ের উপর উঠে তার চুলগুলো 2 হাতে মুঠ করে একবার ডানে টানছে তো একবার বামে। বৃষ্টি এত কাছে আসায় আবির তো জমে গেছে জায়গায়, বুকের ভেতর হাতুড়ে পেটাচ্ছে আবিরের। এদিকে বৃষ্টির কোনো খেয়াল নেই সে কী করছে। আবিরের পায়ের উপর দাঁড়িয়ে তার চুলেই হামলা চালাচ্ছে আর হিসিয়ে বলছে, আমি বেকুব না, আমি বলদ না রে জগটের সার, বলদ তো তুই। স্রোত তো আজ যাবে ওর চৈত্রা মায়ের কাছে, ভদ্রমহিলা আসছে ওকে নিতে, তাই ওয়েট করে আছি, এখনই চলে আসবে। তুই না জেনেই কেন কথা বলতে গেলি বল? কি করে অবোধ করে চুপ করে আছিস কেন? হ্যাঁ, উত্তর দে।